Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। আগামীকাল এশিয়া কাপের মঞ্চে বাঘ সিংহের লড়াই। ম্যাচের আগে টিম হোটেলে বিশ্রামে কাটালেও লঙ্কানদের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়াচ্ছে টাইগারদের। ম্যাচের আগে তানজিম সাকিব জানালেন তেমনটাই। অন্যদিকে প্রতিশোধের ম্যাচে জয় দিয়ে আসর শুরু করতে চায় শ্রীলঙ্কা। আবুধাবিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। লঙ্কান ম্যাচের আগের দিন জুম্মাবার আবুধাবির বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে নামাজ পড়ে ফিরলেন তাসকিন, হৃদয়, তানজিদ, তানজিমরা। বাকি দিনটা রেস্ট আর রিফ্রেশমেন্টের। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই নাগিন ডান্সের উত্তাপ ছড়ানো ব্যাটেল। টাইগার পেসার তানজিম সাকিব বলছেন, দল আফগানিস্তান হোক কিংবা শ্রীলঙ্কা, প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, তবে লঙ্কানদের বিপক্ষে থাকবে বাড়তি আত্মবিশ্বাস। শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো, যেটা আপনি বললেন যে মেনশন করলেন, ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি, ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে। সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে। আর যেহেতু অনেক ম্যাচ খেলছি ওদের সাথে, প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি, প্রত্যেকটা প্লেয়ারকে জানি, তাদের উইকজনও জানি। সো আমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামবো। কণ্ঠে যেমন আত্মবিশ্বাসের ছাপ তানজিমের, তেমনি সাম্প্রতিক পারফরমেন্সেও আছেন ছন্দে। টি-20তে শেষ 4 ম্যাচে 6 উইকেট নিয়েছেন 13.33 গড়ে, ইকোনমিটাও 5.34। লঙ্কান ম্যাচেও অভিজ্ঞতাটা কাজে লাগাতে চান এই পেসার। আবুধাবিতে আমার একটা ফার্স্ট ম্যাচ। আমি যখন প্রথম বলটা করলাম দেখলাম যে সিম এন্ড বাউন্স আছে উইকেটে। এরপরের থেকে চিন্তা করছি না, উইকেটে শুধু হিট করে যাব। এবং নিউ বলে বল স্কিট হইতেছিল, প্লাস মুভমেন্ট হচ্ছিল। তো আমি খুব এনজয় করছি ফার্স্ট স্পেল। আর সেকেন্ড স্পেল আসলে সিমে বল করলে খুব একটা ইফেক্টিভ হচ্ছিল না, একটু স্ক্রাম্বল সিমে বল করলে ওইটা স্কিট করে চলে যাচ্ছিল, ওইটা ইফেক্টিভ হচ্ছিল। সো একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এখানে হয়েছে, যেটা আমি মনে করি নেক্সট ম্যাচে আমাকে হেল্প করবে আরও। লঙ্কানদের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশ ম্যাচ দিয়েই। এর আগে একাধিক প্র্যাকটিস সেশনে ঘাম ঝরিয়েছেন নিসাঙ্কা, সানাকা, হাসারাঙ্গারা। চেনা প্রতিপক্ষ আর মানিয়ে নেয়া কন্ডিশনে বাংলাদেশকে হারিয়ে উইনিং নোটে শুরু করাই চারিত আসালাঙ্কাদের লক্ষ্য। দুদলের আন্তর্জাতিক টি-20 পরিসংখ্যানেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতার ছাপ। 20 বারের দেখায় লঙ্কানদের 12 জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে 8 বার। আরও একটা বাঘ সিংহের লড়াই। তবে সেই লড়াইয়ের আগে হোটেল পার্ক রোটানায় বিশ্রামে বাংলাদেশ দল। লঙ্কান বধের প্রত্যাশা তাদের, তবে জিততে হবে বড় ব্যবধানে। কারণটা ওই নেট রান রেট। একাদশে তেমন কোনো পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি। উইনিং কম্বিনেশন ধরে রেখে মাঠে নামতে পারে টিম টাইগার্স। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা তা জানতে কিন্তু আগামীকাল রাত 8:30 পর্যন্ত আমাদের চোখ রাখতে হবে। তবে এদিকে ভারতের আধিপত্যে ঘেরা এশিয়া কাপে এবার বাড়তি সুবিধা পাচ্ছে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগারদের সব ম্যাচ আবুধাবিতে হওয়ায় চেনা কন্ডিশনের সুযোগ কাজে লাগিয়ে গ্রুপ পর্বের বাধা পেরোতে পারে লাল সবুজের দল। শ্রীলঙ্কা, আফগানিস্তান আর নেট রান রেট। টাইগারদের কপালে চিন্তার ভাঁজ ফেললেও সুযোগ আছে 3 ম্যাচ জিতে শিরোপার মঞ্চে পৌঁছানোর। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত। সংযুক্ত আরব আমিরাতের এশিয়া কাপ, দুবাই এবং আবুধাবির এশিয়া কাপ। তবে বাংলাদেশের জন্য এবারে এশিয়া কাপটা শুধুমাত্র আবুধাবির এশিয়া কাপ, অন্তত গ্রুপ পর্বে। কি সুবিধা নাকি অসুবিধা বাংলাদেশের? বড় টুর্নামেন্ট যখন হয়, বিশেষ করে গত চ্যাম্পিয়ন্স ট্রফির কথাও যদি আপনি ধরেন, যখন হাইব্রিড মডেল আসা শুরু করেছে ভারত পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বে, তখন থেকেই একটা অ্যাডভান্টেজ, কিংবা তার আগে থেকে বড় টুর্নামেন্টের ক্ষেত্রে ভারতকে বলা হয়। গত আসরে যেমন শুধুমাত্র দুবাইয়েই তারা থেকেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, বাকিদের ট্রাভেল করতে হয়েছে, বাংলাদেশেরও ইনফ্যাক্ট ম্যাচ খেলতে হয়েছে দুবাই এবং পাকিস্তানে। এবারের এশিয়া কাপে একেবারে ভিন্ন ঘটনাটা। দুটো দল এই অ্যাডভান্টেজটা পেয়েছে। দুবাই আবুধাবির উত্তপ্ত গরমে এই আবহাওয়ায় সেই সুবিধাটা অন্তত ভারতও পায়নি, কারণ তাদের আবুধাবিতেও আসতে হবে। নেই কাদের? নেই পাকিস্তানের এবং বাংলাদেশের। হ্যাঁ, এই দুই দল শুধুমাত্র ফিক্সড ম্যাচ খেলছে গ্রুপ স্টেজে। পাকিস্তানের 3টা ম্যাচই দুবাইয়ে, বাংলাদেশের আবুধাবিতে। এই সুযোগটা বাংলাদেশ কিন্তু একই কন্ডিশনে থেকে কাজে লাগাতে পারে। একই ধরনের উইকেটে ট্রাভেলও করতে হবে না, এবং পাকিস্তানও এই সুবিধা পাচ্ছে। ওকে, এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি, সেক্ষেত্রেও একটা ব্যাপার থাকতে পারে। সমীকরণটা একটু কঠিন বাংলাদেশের জন্য স্বাভাবিকভাবেই। প্রথম ম্যাচের পর সেটা আরও একটু কঠিন হয়েছে। যদি নেট রান রেট এগিয়ে থাকতে পারতো হয়তো সহজ হতে পারতো, কারণ এখানে হংকংকে এক প্রকার বাদ দিয়ে ধরতে হচ্ছে, যেহেতু তারা প্রথম দুটো ম্যাচ হেরে গেছে। তবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এবং বাংলাদেশ প্রত্যেকে 2টো করে ম্যাচ জয়েরও সুযোগ রয়েছে। যদি সেটা হয় তাহলে নেট রান রেটও একটা বড় ব্যবধান
বা বড় পার্থক্য গড়ে দেবে। এই কন্ডিশনের সুযোগটা নিয়ে বাংলাদেশ যদি অন্তত বা আরো দুটো ম্যাচ ভালো খেলতে পারে এবং জয়ের জন্য খেলতে পারে, জয় পায়, তাহলে এই যে সূচির যে আসলে সুবিধাটা পেয়েছে, একেবারেই অন্যরকম আবহাওয়ায় সেটা কাজে লাগাতে পারবে বাংলাদেশ এবং হোপফুলি সেটা কাজে লাগিয়ে একেবারে শিরোপার দ্বার প্রান্তে পৌঁছে যাবে টিম টাইগার্স। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। শ্রীলঙ্কা, আফগানিস্তান আর নেট রান রেট, এই তিনের মিশেলে আসলেই কিন্তু একটা চিন্তার ভাঁজ বাংলাদেশের কপালে জমে আছে। তবে এশিয়া কাপে একদম ভবিষ্যতে কি করতে পারে সেই বিষয়ে কথা বলার জন্য আজকে প্রথমবারের মতো স্পোর্টস লাইভের সেটে আমন্ত্রণ জানাতে চাই ক্রীড়া বিশ্লেষক মাসুদ আল মাহমুদ ভাইকে। ভাইয়া, প্রথমবারের মতো স্পোর্টস লাইভের সেটে আপনাকে আমন্ত্রণ। কেমন আছেন আপনি? আপনার জায়গাটা। অবশেষে ধীর গতির 7 উইকেটের একটা জয় দিয়ে এশিয়া কাপের মিশনটা শুরু করেছে বাংলাদেশ। কেমন লেগেছে ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স আপনার কাছে? সেই সাথে জানতে চাই লিটনের ব্যাটিং কেমন উপভোগ করেছেন। তিনি কিন্তু আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক। সেই সাথে তার স্ট্রাইক রেটটাও কিন্তু আমরা পেছনে ফেলতে পারবো না, 151.2 আর ছিল। অবশ্যই কালকে ক্রিকেটের ম্যাচের যদি কথা বলতে হয়, সবার আগে আমাদের দৃষ্টি আকর্ষণ করে লিটনের ব্যাটিং। উনি 39 বলে 59 রানে 6টা 4 একটা 6 সঙ্গে যে টি-20 ক্রিকেটের আবহাওয়ায় সে অনেকদিন পর ব্যাটিং করলো, সরি, সেটা তাকে অবশ্যই প্রশংসার দাবি রাখে। আর ওভারঅল আপনি বাংলাদেশ এবং হংকংয়ের ম্যাচের কথা যদি বলেন, আমরা একটা টেস্ট ক্রিকেট কান্ট্রি এবং হংকংয়ের সঙ্গে 143/7, যেটা আমাদের কাছে তুলনামূলকভাবে একটু হতাশাজনক। আমরা হয়তো তাদেরকে আরও কম রানে তাদের ইনিংসটা কমপ্লিট করতে পারতাম। সেই তুলনায় আমরা তাদেরকে 50 ওভার পর্যন্ত খেলতে দিতে পেরেছি এবং তারা 143 করেছে। তবে সবচেয়ে বড় আশাব্যঞ্জক ব্যাপার হলো আমাদের এখানে লিটনের ফর্মে ফেরা। লিটন আমাদের ক্যাপ্টেন হিসেবে সে তার দায়িত্বটা খুব সুন্দরভাবে সুচারুভাবে পালন করেছে এবং উনি কালকে ওনার যে আন্তর্জাতিক মানের ক্রিকেট শৈলী আছে সেটা দেখানোর। লিটনের ব্যাটিং মানে হলো গিয়ে শিল্প, এবং কালকে তার 4-6 যে ঝলক সে দেখিয়েছে মানুষের মনে, সেটাই আনন্দ দিয়েছে। তানজিম সাকিব কিন্তু ভালোই খেলেছেন। উনি 35 রানের অপরাজিত একটি ইনিংস খেলেছেন এবং তার বাউন্ডারিতেই আসলে বাংলাদেশ জয় পেয়েছে। তবে তিনি একটু বেশি ডট বল খেলেছেন কিনা, আপনার চোখে কি এটা কিছুটা দৃষ্টিকটু লেগেছে কিনা? মাইক্রোফোনটা একটু উঠে কথা বলবেন। ইনিশিয়াল ফেজে তানজিম সাকিব, তামিম, তার ফেজে সে কি ডট বল দিয়েছে। সে তার কালকে আপনি দেখবেন যে সে সবসময় নর্মালি হয় একটু সময় নেয় সেট হওয়ার পর সে স্ট্রাইক করে। কালকে এই জন্য সেট হওয়ার জন্য সে কিছু সময় নিচ্ছিল, সেই জন্য সে ডট বলের পরিমাণটা বেড়ে গিয়েছে। কিন্তু এটা ডট বলের ফলে হয় যে আমাদের কনফিডেন্স লেভেলটা ছিল 143 এবং আমাদের একটু কারেকশন করতে চাই, তাওহিদ হৃদয়, হ্যাঁ সরি, আপনি তৌহিদ হৃদয়, এই জন্য আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম, কারণ তামিমের ইনিশিয়াল ফেজে তার এত রান ছিল না। তৌহিদ হৃদয় অনেকদিন আউট অফ ফর্ম, তাকে ফর্ম আসতে একটু সময় লাগছে। হংকংয়ের মতো সে একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছিল যেখান থেকে সে একটা রান নিতে পারে এবং সে আস্তে আস্তে গ্রো করছে। আমাদের আপনি খেয়াল করবেন যে দীর্ঘদিন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক রহিম, তারা আমাদের মিডল অর্ডারকে অনেক কম্প্যাক্ট করে রেখেছিল, আমাদের মিডল অর্ডার অনেক শক্তিশালী ছিল। এই 3জন অ্যাবসেন্স বাংলাদেশ ক্রিকেটের মিডল অর্ডারটা এখন অনেকটা ভঙ্গুর অবস্থায় এবং একটু ট্রায়াল অ্যান্ড এরোর মাধ্যমে আমাদের যেতে হচ্ছে। একটু সময় লাগবে। এখন জাকের আলী, হি ইজ এ ভেরি গুড পারফর্মার অ্যান্ড হি ইজ শোয়িং হিজ পারফরমেন্স ভেরি নাইসলি। আপনার তৌহিদ হৃদয় ইনিশিয়াল ফেজে খুব ভালো করছিলেন, মাঝখানে ওনার ছন্দপতন হয়েছে। ওনার 1-2টা ভালো ইনিংস দরকার লিটনের মতো যে কামব্যাক করতে পারে। তো ওনারা যদি একটু সেট হয়ে যায়, আমার মনে হয় না তারা খুব বেশি সময় লাগবে তাদের পুরো রিদমটা দেখানোর। একদমই তাই। আগামীকাল লঙ্কানদের বিপক্ষে ম্যাচ। টি-20তে আসলে লঙ্কানদের এবং বাংলাদেশের পারফরমেন্স কাইন্ড অফ সিমিলারই আমরা বলতে পারি। আপনার প্রেডিকশন কি থাকছে কালকের ম্যাচ নিয়ে? এটা দুঃখজনক, 25 বছর আমরা টেস্ট ক্রিকেট প্লেইং কান্ট্রি হওয়ার পর টি-20তে আমাদের অবস্থান নাম্বার 10। শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুটা দলই আমাদের আগে 8-9 অবস্থান তারা করছে। এবং যখনই শ্রীলঙ্কা বা আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের খেলতে হয় কোনো আন্তর্জাতিক ম্যাচে, আমাদের টিমের ভিতর টিমের স্পিডটা বেড়ে যায় অনেকটা, যেহেতু পিঠাপিঠি দলগুলো বারবার চেঞ্জ হচ্ছে। কালকে লঙ্কাদের বিরুদ্ধে আমি আশাব্যঞ্জক এই কারণে যে আমাদের দলটা যদি আপনি একটু দেখেন অনেকটা ব্যালেন্সড। বলিং সাইডে আপনি দেখেন আমাদের মুস্তাফিজ খুব ভালো রিদমে আছে, সে অনেকদিন পর এসেছে। কালকে তাসকিন ভালো বলিং করেনি, বেশ কিছু ব্যাটিংয়ে সে মায়ের খেসে, যেটাকে আমরা সোজা বাংলা বলতে পারি। এছাড়া তানজিম সাকিব হি ইজ ডুইং ওয়ান্ডারফুল জব। প্রতিটা ম্যাচে সে ব্রেক থ্রু দিচ্ছে, স্লগ ওভারে সে ভালো বলিং করছে।
সো সেখান থেকে আমরা একটু ব্যালেন্সড। শেখ মেহাদি সবচেয়ে বেশি ভালো স্ট্রেংথ হলো সে কিন্তু একটা রিদমে বল করে, লাইনটা অ্যাকুরেসি লেভেলটা সে খুব একটা ভেরিয়েশন আনে না বলে, ফলে তার কাছে আমরা T20 ম্যাচে সবচেয়ে বেশি দরকার হলো রান আটকে রাখা, এবং সেই কাজে শেখ মেহাদি খুব ভালো পারফর্ম করছে। আমরা নাসুমকে কালকে ম্যাচে এক্সপেক্ট করতে পারি, কারণ রিশাদ হোসেন সে এই কন্ডিশন খুব একটা ভালো করতে পারছে না, যেহেতু অনেকদিন সে আউট অফ ফর্ম হওয়া থেকে সে তার কনফিডেন্স লেভেলটা নেমে গেছে অনেক নিচে, ফলে তার কাছে আমরা যে এক্সপেক্টটা করি এক্সপেকটেশন লেভেলটা সে আমাদের ম্যাচ করতে পারছে না, আমাদের স্যাটিসফাই করতে পারছে না। সেকেন্ড হলো রিশাদ রিসেন্ট টাইমে সে প্রচণ্ড ভেরিয়েশন আনার চেষ্টা করছে, তার একটা রিদম ছিল আগে, সে ভেরিয়েশন আনার ফলে তার আগের ছন্দপতন হয়েছে। সো কালকে যদি আমরা নাসুমকে এখানে পাই এবং শেখ মেহেদি আমাদের বোলিং লাইনটা খুব ভালো হবে। আর সেকেন্ড হলো এখানে আমাদের ম্যাক্সিমাম ব্যাটিংয়ে যদি আপনি দেখেন আমাদের ব্যালেন্স, এই কারণে বললাম যে মিডল অর্ডারে আমাদের বেশ কিছু আমরা হার্ড একটা ব্যাটসম্যান পেয়েছি, শামীম পাটোয়ারি আছে, জাকের আলী আছে, তহিদ হৃদয় কালকে খেলা একটু ফিরছে, লিটন আমাদের পুরো সন্দেহ, তারা যদি তাদের ক্যাপাবিলিটিস অনুযায়ী খুব ভালো করে ব্যাটিং করে, আমি আশাবাদী কালকে শ্রীলঙ্কার বিরুদ্ধে আমরা হাসি মুখ দেখব। একদমই, আমরাও আশাবাদী। আপনার কাছে আবারও ফিরছি, ছোট্ট একটা রিপোর্ট দেখে আসি। ওকে, থ্যাংক ইউ। হংকংয়ের বিপক্ষে জিতলেও মন ভরেনি সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের। তবে স্বপ্ন দেখেন দল খেলবে এশিয়া কাপের ফাইনালে। তাওহিদ হৃদয়ের ফর্ম নিয়ে চিন্তিত নন, বরং সবাই যেন হৃদয়ের কোচ না হয় সেই পরামর্শ দিলেন। সুজনের মতে যেহেতু জাতীয় দলের সঙ্গেই হৃদয় আছেন, তাকে কোচিং করানোর কিংবা পরামর্শ দেওয়ার এখতিয়ার এখন শুধুমাত্র সিমন্স ও সালাউদ্দিনই রাখেন। বোকা বাক্সের না, তাওহিদ হৃদয় যেন বাস্তবের কোনো সুপারম্যান। ছবির মতো হৃদয়ের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শুরুটাও তো এভাবেই হয়েছিল, কত শত বাধা ডিঙিয়ে। তবে সম্প্রতি হৃদয়ের চলার পথটা অতটা মসৃণ না। 3 বছরের আন্তর্জাতিক T20 ক্যারিয়ারে চলতি বছরই সবচেয়ে কম গড়ার কম স্ট্রাইক রেটে ব্যাট করছেন হৃদয়। এই একটা পরিসংখ্যানই প্রমাণ করবে ডানহাতির সময়টা কতখানি খারাপ যাচ্ছে। সবশেষ ম্যাচেও 36 বলে অপরাজিত 35 রানে। হৃদয়ের মধ্যে জিদ আছে, অনেক ভালো করার ইচ্ছা অনেক বেশি। এসব ছেলে আটকে থাকবে না, ওরা ভালো করবেই, আগে যাবেই। সত্যি কথা, সময়ের ব্যাপার। অনেক সময় আমরা এইসব ছেলেগুলোকে নিয়ে বেশি কথা বলি, কথাটা কারণ হৃদয় মনে করতে হবে হৃদয় ম্যাচ উইনার, এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। হৃদয় যে কোনো পরিস্থিতিতে ম্যাচ দিয়ে, আমি যেটা বিশ্বাস করি। হৃদয়ের সাম্প্রতিক ব্যর্থতায় বাইরের মানুষদের কোচের ভূমিকা থেকে দূরে সরারও পরামর্শ দিলেন দেশের অন্যতম সেরা এই কোচ। সুজনের মতে যেহেতু জাতীয় দলের সঙ্গেই হৃদয় আছেন, তাকে কোচিং করানোর কিংবা পরামর্শ দেওয়ার এখতিয়ার এখন শুধুমাত্র সিমন সালাউদ্দিনই রাখেন। বড়জোর ছোটবেলা থেকে কাজ করা কোচ করতে পারেন মেন্টরিং। অনেকে বলছে হৃদয় অফসাইডে শট খেলতে পারে না পারুক, কনসাইডে যদি খেলেও ম্যাচ দিতে পারে, আমাদের প্রবলেম থাকার কথা না তো না। তো হৃদয় যদি না পারে আলটিমেটলি বাদ পড়বে, সুতরাং ওকে ডেভেলপ করতে হলে ওইও নিজেকে করবে। কিন্তু আমরা যখন বেশি কোচিং করাবো ওকে, কোচদের একটা বদ্ধভ্যাস আছে, আমরা গিয়ে একটা কথা বলি, এই তোর না এটা হচ্ছে না, ওইটা কর, ঠিক কর। এইটা ভাই ওর কোচ আছে, লেট হিম ডু দ্যাট। এখন ও যেহেতু সিমন্সের আন্ডার আছে বা সালাউদ্দিন ওখানে আছে, আমাদের এখন কথা বলার দরকার নেই তো। হংকংয়ের বিরুদ্ধে 7 উইকেটের জয়ে সুজনের মন ভরেনি। আরও দ্রুত ম্যাচ জিতে রান রেটে এগিয়ে থাকার সুযোগ হাতছাড়ার আক্ষেপ সাবেক এই বোর্ড পরিচালকের কণ্ঠে। তবে স্বপ্ন দেখেন বাংলাদেশ খেলবে এশিয়া কাপ ফাইনালে। কালকে আমি আর একটু বড় মার্জিনে আর একটু এগ্রেসিভ ম্যাচ জিতলে আরও বেশি খুশি হতাম হয়তো। তা আমরা এশিয়া কাপে আশা করি, আমি অনেক বড় স্বপ্ন দেখছি যে আমরা ফাইনাল খেলবো, এবং আমি মনে খুবইভাবে সম্ভব সেটা। তো সেটা ফাইনাল খেলার পর কী হয় না হয়, আই ডোন্ট ওয়ান্ট টু নো। লিটনের ব্যাটিংয়ে মুগ্ধ সুজন, মুগ্ধ হয়েছেন তাসকিন সাকিব কিংবা মুস্তাফিজের পারফরমেন্সেও। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাজশাহী। আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্রীড়া বিশ্লেষক মাসুদ আল মাহমুদ। ভাইয়া, আপনি অনেকদিন ধরেই কিন্তু ক্রিকেট নিয়ে লেখালেখি করছেন। সেক্ষেত্রে যদি আপনার কাছে জানতে চাই, ক্রিকেটের একাল আর সেকাল কি কি পরিবর্তন আপনার চোখে পড়েছে? তাছাড়া আপনি যেই লেখাগুলো লিখেছেন সেই লেখাগুলোর মাধ্যমে কোনো ডেভেলপমেন্ট কি হয়েছে কিনা বাংলাদেশের ক্রিকেটে? ধন্যবাদ আপনাকে খুব যুগোপযোগী এবং কার্যকরী একটা প্রশ্ন করার জন্য। বাংলাদেশের ক্রিকেটের শুরু 2000 সাল থেকে আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে আমরা যদি ক্রিকেটের লিডারশিপকে 4টা ফেজে ভাগ করি, আমাদের ক্রিকেটের ফার্স্ট ফেজ ছিল আমরা 1997-এ, যখন আমরা আইসিসি চ্যাম্পিয়ন হই। আইসিসি চ্যাম্পিয়ন সাবির হোসেন চৌধুরী 1996-এ 2001 সাল পর্যন্ত তিনি লিড করেন।
সেই সময় আমাদের অ্যাচিভমেন্ট ছিল আমরা আইসিসি চ্যাম্পিয়ন হলাম, টেস্ট স্ট্যাটাস পেলাম। তারপরে আমাদের অবস্থান কোথায়? 2001 থেকে 2006 সাল পর্যন্ত আলী আসগার লবি সাহেব যখন দায়িত্বে ছিলেন তখন ক্রিকেটকে তিনি পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দেন। তারপরে দেখা গেল মোস্তফা কামাল সাহেব যখন আসে উনি 12 সাল পর্যন্ত ছিলেন। এই সময় আমাদের ক্রিকেটটা অনেকটা বাণিজ্যিকরণ করা হয়, আমরা বিপিএলে চলে আসি, কিন্তু বিপিএলের সাথে আমাদের ক্রিকেটের কাঠামোগত যতটা ডেভেলপমেন্ট হওয়া দরকার সেটা কিন্তু আমাদের হয়নি। 2012 সাল থেকে 24 সাল পর্যন্ত নাজমুল হাসান পাপন সাহেব 12টা বছর, ইটস এরা, একটা যুগ। এই যুগে আমাদের ডেভেলপমেন্টের আপনি যদি সাইকেলগুলো দেখেন আপাত দৃষ্টিতে মনে হবে যে আমরা একটা সময় পাস করছি, বাট কোনো ভ্যালু এডিশন হয়নি। আমরা কিন্তু এখনও আমাদের ক্রিকেট খেলা বা ক্রিকেটার খুঁজতে গেলে আমাদের 20 থেকে 30 জন ক্রিকেটার বাইরে আমরা ক্রিকেটার পাই না। কোয়ালিটি ক্রিকেটার খেলতে গেলে আমাদের 20 জন ক্রিকেটার ভিতরে আমাদের নিয়ে আসতে হয়। আমাদের এখন আমিনুল ইসলাম বুলবুল সাহেব আছেন, উনি আমাদের লিজেন্ডারি ক্রিকেটার বলা যায়, কারণ আমাদের ওনার ফার্স্ট টেস্ট ম্যাচে উনি 145 রেকর্ড করেছিলেন এবং আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হি ওয়াজ দ্য ক্যাপ্টেন। সো আশা করা যায় যে উনি এখন যদি একটা ভিশন থাকে, আমাদের মোস্ট অফ দ্য টাইমস যে আমাদের ক্রিকেট বোর্ডে যারা থাকেন আমার কাছে যেটা মনে হয়েছে দে হ্যাভ ল্যাক অফ ভিশনস। তাদের কোনো ভিশন আমি এখন তাদের অবশ্যই ঠিক করতে হবে। আমি নেক্সট এখন সামনে ইলেকশন আসছে, আগামী 5 বছর আমরা কী করতে চাই, আমাদের এখন বর্তমান অবস্থান কি। এটা শুধু যে আমি ক্রিকেট ম্যাচ কতগুলো জিতলাম তার উপরে না, আমাদের ক্রিকেট এখন বর্তমানে কয়টা স্টেডিয়াম আছে, কয়টা মাঠ আছে। আমাদের শুধু ক্রিকেটার তৈরি করলে হবে না, ক্রিকেট এখন শুধু কোনো একটা খেলা না, এটা একটা পেশা। এরপর ভিত্তি করে অনেকগুলো মানুষ জড়িত থাকে, অনেকগুলো পেশা থাকে। এখানে আপনার কোচ তৈরি করতে হবে, আম্পায়ার তৈরি করতে হবে, সংগঠকের কথা আমরা বলি। আমাদের জাতীয় লেভেলে কিন্তু কোনো ক্রিকেটকে ছড়াই দেওয়া হচ্ছে না। আমরা ধরেন টি20 ক্রিকেটার কথা বলি, কিছু হলে আমরা ক্রিকেটারের উপর দোষ দিয়ে দিই। আদৌ কি ক্রিকেটারের দোষী? আমাদের তারা কোথা থেকে আসছে? তারা লোকাল ক্রিকেটে টি20 খেলার কোনো খুব একটা স্কোপ পায় না, তারা গিয়ে বিপিএলে কিছু ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে কিছু ম্যাচ খেলছে, তারপর তারা চলে যায় ডাইরেক্টলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আমাদের দেশে 64টা জেলা এবং ভৌগোলিক অবস্থানগতভাবে যদি আপনি দেখেন, বাংলাদেশ কিন্তু 4টা রিজনে যদি ভাগ করা হয়, প্রত্যেকটা ডিভিশনে 8টা করে জেলার মতো আছে। এটাকে যদি আমরা 64টা জেলাকে নিয়ে আমরা যদি জাতীয় লেভেলে আমরা একটা জাতীয় লিগের মতো করে 64টা জেলা থেকে আমরা জাতীয় ক্রিকেট, এটা ওয়ানডে হতে পারে, টি20 হতে পারে, 1 থেকে 2 মাস সময়ের ভিতরে এটা করা যায়। এবং এখানে যদি একটা ক্রিকেট যখন জনগণের সাথে সম্পৃক্ত হবে, একটা জায়গার সঙ্গে একটা জায়গার মানুষকে রিপ্রেজেন্ট করবে, তখন সেই জায়গার জন্য অটোমেটিক্যালি সংগঠন তৈরি হয়ে যাবে। আমাদের কিউরেটরের সমস্যা আছে, আমাদের কিউরেটরও কিন্তু একটা প্ল্যান করতে হবে, কারণ আমাদের মাঠ কয়টা তৈরি করতে হবে। এখন ধরেন উনি 5 বছরের জন্য নেক্সট ক্ষমতা আছে, ওনাকে চিন্তা করতে হবে 5 বছরে আমার কতগুলো আমি স্টেডিয়াম তৈরি করব, কয়টা আন্তর্জাতিক মানের হবে, কয়টা লোকাল ক্রিকেটকে সাপোর্ট করার জন্য হবে, কয়টা ক্রিকেট মাঠ হবে। ক্রিকেট স্টেডিয়াম শুধু তৈরি করলে হবে না, আমাদের ইনডোর ফ্যাসিলিটিস নাই, প্র্যাকটিসিং গ্রাউন্ড নাই, এগুলো আমাদের তৈরি করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকতে হবে, আমার একটা ভিশন থাকতে হবে, আমার কেপিআইটা সেট করে দিতে হবে প্রত্যেকটা বোর্ডের ডিরেক্টরের জন্য, উনি যে ডিভিশনে কাজ করছেন উনি কি করতে চাচ্ছেন। একদমই তাই ভাইয়া, আমাদের সময়টা শেষ হয়ে গেছে। তবে মোরাল অফ দ্য স্টোরি, ক্রিকেটটাকে নিয়ে প্রতিটা ক্ষেত্রেই ঢেলে সাজানোর একটা তাগিদ এবং ফিউচার প্ল্যানিং এর একটা তাগিদ আপনি দিয়েছেন, এমনটাই হয়তো বলতে চেয়েছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে যুক্ত করা হলো বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। মোহাম্মদ আশরাফুলের জায়গায় তাকে অন্তর্ভুক্ত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। পরিবর্তন এসেছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাতেও, যেখানে যুক্ত করা হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে। দুজনই এবার বিসিবি নির্বাচনে অংশ নেবেন ঢাকা থেকে। সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টর ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। সবশেষ নেদারল্যান্ড সিরিজে সিলেটের মাটিতে বিসিবি সভাপতি জানিয়েছিলেন আসন্ন নির্বাচনে অংশ নেয়ার কথা। তবে প্রশ্ন ছিল কোথা থেকে বিসিবি নির্বাচন করবেন তিনি। গুঞ্জন ছিল ঢাকা বিভাগ থেকে নির্বাচন করবেন, কিন্তু ঘটনার সত্যতা তখনও জানাননি বুলবুল। তবে এবার দুয়ে দুয়ে মিলেছে 4। এরই মধ্যে ঢাকা বিভাগীয় অ্যাডহক কমিটিতে এসেছে পরিবর্তন, যেখানে সাবেক ক্রিকেটার হিসেবে মোহাম্মদ আশরাফুলের জায়গায় আমিনুল ইসলাম বুলবুলকে অন্তর্ভুক্ত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হিসেবে সদস্যপদ পেয়েছেন তিনি। স্পষ্টতই আসন্ন বিসিবি নির্বাচনে পরিচালক পদে ঢাকা বিভাগ থেকে অংশ নেবেন বর্তমান বোর্ড প্রধান।
এদিকে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার কমিটিতেও এসেছে পরিবর্তন, যেখানে সাবেক নারী ক্রিকেটার ও আম্পায়ার সাথীরা জাকির জেসির জায়গায় যুক্ত করা হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে। বিসিবির বর্তমান এই পরিচালকও আসন্ন নির্বাচনে অংশ নেবেন ঢাকা থেকে। আগেরবার আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম দুজনই এসেছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। তাহলে প্রশ্ন, এবার কেন এনএসসি 2 কোটায় বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না এই দুইজন? ধারণা করা যাচ্ছে জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসলে এনএসসি কোটার 2 পদ বিলুপ্ত করার আশঙ্কা থাকছে, যার কারণে বিভাগ ও জেলা পর্যায় থেকে এবারের বিসিবি নির্বাচনে অংশ নেবেন আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিন ফাহিম। সব ঠিক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।